অরিজিনাল অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা এক সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো প্রায় একদিন প্রায় রাতে 2টার দিকে 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি যে তিনি অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক। সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা করে জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো প্রথম যে ঘটনাটি আমি বলবো সেটি আমার এক কাজিন, আমার ভাই। উনি একটা সময় যখন কলেজে উঠেন তখন ওনার কিছু পার্সোনাল কারণে বা ব্যক্তিগত প্রয়োজনে ওই কলেজে যে হোস্টেল, সেই হোস্টেল একটা রুমের বা একটা সিটের প্রয়োজন। কিন্তু উনি যখন দেখলেন কোথাও বা ওই হোস্টেলের কোনো সিট খালি নেই বা কোনো রুম খালি নেই, তখন উনি ভাবলেন যে আমার তো প্রয়োজন এখন কোথায় পাই। হঠাৎ করে একদিন বা একটা সময় ওনার এক ফ্রেন্ড একটা নিউজ দিলেন যে হোস্টেলে একটা রুম আছে, ওই রুমটা বেশ কিছুদিন হলো লক করা বা তালা দেওয়া। উনি জানতে চাইলেন কেন এটা তালা দেওয়া কেন, উনি ততটা আর কি সঠিক তথ্য দিতে পারেনি। তারপর আমার সেই কাজিন গেলেন প্রিন্সিপালের কাছে, গিয়ে বললেন যে স্যার আমার ওই রুমটা লাগবে, এই 31 নম্বর রুমটা বলে রাখি যে ওই 31 নম্বর রুমটা আমার প্রয়োজন। তখন প্রিন্সিপাল সাহেব বললেন যে ওই রুমটা তো দেওয়া যাবে না, ওই রুমটা একটু সমস্যা আছে। সমস্যাটা জানতে চাওয়ার পরে উনি সমস্যাটা বলতে চাননি যে কি সমস্যা, তবে একটা সময় বললেন যে ওখানে একটা অনেক বছর আগের কথা, একজন স্টুডেন্ট সেখানে একা থাকতেন। তারপরে 2 দিন হয়ে যায় উনি রুম থেকে বের হয় না,
তারপর ফ্রেন্ডরা ডাকাটাকি করে, বের হয় না। তারপর সবাই যখন দরজা ভেঙে ভিতরে ঢোকার পর দেখে ওই রুমে যে স্টুডেন্টরা থাকতো ওটা ফ্যানের আংটার সাথে ঝুলে আছে, গলায় রশি বা এই জাতীয় একটা কিছু পেঁচিয়ে। এই জন্য ওই রুমটা আমরা লক করে রেখেছি, কাউকে দিই না। তখন আমার ওই কাজিন, আমার ওই ভাই একটু সাহসী ছিলেন, উনি বললেন যে যেহেতু আমার রুমটা প্রয়োজন, ওটা কোনো ব্যাপার না, আমার ওই রুমটা লাগবে। তারপর প্রিন্সিপাল ওনাকে রুমটা দিয়ে দিলেন এবং দেওয়ার আগে বললেন কোনো সমস্যা যদি হয় তাহলে এটা আমি কিছু জানি না বা এটা রিস্ক আমি নিব না। উনি বলেন ইটস ওকে। তারপরে দিন যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তবে যেদিনটা মূল ঘটনা ঘটে সেদিনের কথাটা আমি বলছি। আমার ওই ভাই উনি গান গাইতে পছন্দ করতেন, গিটার বাজাতেন। একদিন বিকেলে উনি ওনার রুমে বসে, ওনার মুখোমুখি একটা জানালা, উনি বসে, জানালাটা চাপানো ছিল, ভেজানো ছিল জানালাটা, উনি গান গাচ্ছিলেন। ওই সন্ধ্যার আগার সময়তে, অর্থাৎ বিকাল শেষ পর্যায়ে হঠাৎ করে জানালার একটা পাটা খুলে যায় শব্দ হয়ে। উনি গান গাচ্ছিলেন, উনি গান থামালেন না, উনি তাকালেন সামনের দিকে, তাকিয়ে দেখলেন একটি মধ্যবয়সী একটি মেয়ে, এই 20 থেকে 25 বছরের ভিতরে হবে, একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার গায়ে কচু রঙের একটি শাড়ি পরা বা একটি কাপড় পরা। উনি ভাবলেন যে থাকতেই পারে, হয়তো বা গান শুনেছে, শুনে দাঁড়িয়ে শুনছে। কিন্তু হঠাৎ করে ওনার যখন গানের ভিতরেই মনে হলো যেখানে তো কোনো মানুষ আসার কথা নয়, কারণ উনি যে রুমটাতে থাকতেন ওই রুমের যেখানে ওই মেয়েটাকে দেখলেন ওখানে কারো বাড়ি নেই, বা একটা বান্ডারি দেওয়া আছে অনেক উঁচু, আর ওখানে বাঁশের কিছু জঙ্গল বা এরকম ভার্জার আছে। তখন উনি ভাবলেন এখানে এই মেয়েটা আসবে কোত্থেকে। উনি এটার কোনো কুলকুনারা পেলেন না ভেবে, যাই হোক একটা সময় তো ভুলে গেলেন। কিন্তু সেদিন রাতে যখন রাত 1টা কি 1:30 বা তার কিছু উপরে হবে, তখন উনি গান গাচ্ছেন, উনি অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করতেন। হঠাৎ করে যখন নির্জন হয়ে যায়, সব ফ্রেন্ড অন্যান্য রুমে ঘুমিয়ে যায়, তখন ওর জানালায় যে জানালাটা খুলে গেছিল, ওই জানালাটা ঠক ঠক করে শব্দ করছে। ওনার একটা অভ্যাস ছিল যে গানের ভিতরে যদি অনেক কিছু ঘটেও যায় উনি গানটা থামান না, গানটা শেষ করেন, এরপরে যান। যাই হোক গান শেষ করার পরে উনি বললেন কে, ওপার থেকে কোনো কথা আসছে না, শুধু বলছে যে জানালাটা খোলো, নিজের পরিচয় দিচ্ছে না। উনি বারবার, আমার ভাইটি বারবার বলে যাচ্ছেন, পরিচয়টা জানতে চাচ্ছেন যে আপনি কে। ওই মেয়েটি বারবারই বলছে যে তুমি জানালাটা খোলো, উনি খুললেন না। যাই হোক কিছুক্ষণ নিস্তব্ধ। একটু পর উনি শুনতে পেলেন, যেহেতু ওনার রুমটা লাস্ট রুম ছিল, দেয়াল ঘেঁষা, তখন উনি শুনতে পেলেন পাতার উপরে পাড়া দিয়ে গেলে যে শব্দটা হয় সে শব্দটা হচ্ছে, অর্থাৎ জানালা থেকে দেয়ালটা পাশ কেটে ওনার দরজার দিকে আসছে। কিছুক্ষণ পর দরজায় এসে ঠিক একইভাবে নক করছে আর বলছে খোলো, উনি খুললেন না। এরকম বেশ কিছুক্ষণ হলো কথা, একজন বলছে খোলো, মেয়েটি বলছে খোলো, আমার ভাইটি বলতেছে আপনি কি। এভাবে কথোপকথনের পরে একটা সময় আবার ওই জানালার কাছে মেয়েটি আসে, আবার ডাকাটাকি করে, কিন্তু উনি খুলেন না। তারপর আবার দরজার কাছে এসে আবার ডাকাটাকি করে। উনি বারবার জানতে চাচ্ছেন আমার ভাইটি যে তুমি কি। যেহেতু পরিচয় দিচ্ছে না সেহেতু খোলার কোনো প্রশ্ন ওঠে না। তারপর হঠাৎ করে মেয়েটি বলে উঠলো যে আমার ক্ষুধা লাগছে, তুমি দরজাটা খুলো, আমাকে ভাত দাও। আমার ভাইটি বললো যে ভাত দিব, তুমি কে সেটা তো জানি না। বললো যে আমার ক্ষুধা লাগছে, তুমি ভাত দাও। পরে ভাই বললেন যে হ্যাঁ ভাত আছে কিন্তু তরকারি নেই। ও বললো যে না তরকারি লাগবে, তুমি আমাকে গোশতের তরকারি দাও। অর্থাৎ সে শুধু ভাত চাচ্ছে না। আমার ভাই বললো যে না আমি তোমাকে গোশতের তরকারি বা এই মাংসের তরকারি কোত্থেকে দিব, আমার কাছে শুধু ভাত আছে, তুমি ইচ্ছে করলে নিতে পারো, আমি দরজার নিচ দিয়ে দিব। বলে রাখা ভালো দরজার নিচে কিছুটা ছিল, ফাঁকা ছিল, ভিড় ছিল। তারপর আমার ভাই থালায় ভাত নিয়ে বললো যে ভাতগুলো নাও। কিন্তু ওই মেয়েটি তখন ভাত চাওয়ার কথা চেঞ্জ করে দিয়ে বলছে তুমি দরজাটা খোলো। অর্থাৎ মেয়েটার টার্গেটই হচ্ছে তাকে দরজাটা খোলানো। কিন্তু আমার ভাই সে সিদ্ধান্ত নিয়েছে যে না, পরিচয়টা না জানা পর্যন্ত, তাছাড়া এই ছাত্র হোস্টেলে এত রাতে একজন মেয়ে কোত্থেকে আসবে, এটা খোলাটা ঠিক হবে না। এজন্য উনি এটা খুলেননি। অনেকক্ষণ ডাকাডাকির পরে স্তব্ধ হয়ে গেল বা নিস্তব্ধ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। আধা ঘন্টা মেবি 1.5 ঘন্টা পরে আমার ভাই দরজাটা খুললেন। দরজাটা খুলে বারান্দার দিকে তাকালেন, অর্থাৎ দরজাটা খুলে বারান্দা তাকিয়ে দেখলেন একটি কুকুর বসে আছে, এছাড়া আর কোনো মানুষ নেই। তারপর উনি দরজাটা আবার লাগিয়ে দিলেন। এই হচ্ছে আমার এই। তারপরে মেয়েটাকে দেখতে পাননি, বাইরে কে ছিল দেখতে পাননি? সেটা আর দেখতে পাইনি। এরকম হওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? কেন এরকম হলো, মানে এই ব্যাপারটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? ব্যাপারটি ঘটলো, তবে
যতটুক আমার ভাই যেটা আর কি মনে করেছিলেন যে এরকম হতে পারে, যেহেতু ওই ওখানে রুমে একজন ছেলে সুইসাইড করেছিল এবং উনি রাতে যে গান গাচ্ছিলেন, ওই যেখানে সুইসাইড করছিল ফ্যানের আনটা, সেটার একদম নিচেই বসে উনি গানটা গাচ্ছিলেন এবং উনি জানতে পারলেন ওই ডেটে ছিল ওই ছেলের মৃত্যুদিন। আচ্ছা, এই জন্য ছেলেটা মৃত্যুবরণ করে। কিন্তু এখানে ছেলেটা আসে নাই, এসেছে ছেলেটা আসেনি, একজন মেয়ে আসছে। একজন মেয়ে এসছে। একজন তো মানে এরকম না, ঘটনাটা মানে অদ্ভুত, মানে অন্য সবগুলো চাইতে একটু আলাদা এই জন্য যে সাধারণত দেখা যায় যার ঘর বা যে মারা গেছেন তিনি আসেন, আমাদের সঙ্গে আছেন, এবং এটি আমাকে পাঠিয়েছেন আরো একজন, তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নিই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার উপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলা এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং একসময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভয় পায় না, কি করবে? ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়, না, কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু 2টো গ্লাস এবং 2টো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপর তলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা, তার সকালে সেই SMS দিয়েই প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই এবং তাকে সাহস দেওয়ার জন্য বললেন যে তুমি একটু ওপরে যাও বা কোথা থেকে ঘুরে আসো, ছাদে যাও বা কোন জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে। হঠাৎ ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে এত বৃষ্টিতেও
সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটির অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা খেয়াল হলো না, খুব স্বাভাবিকভাবে নিল সে। তার মনে হলো যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে ছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তাই চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনের সাদা ফতুয়া আর পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছ কেন? কোথায় থাকো তুমি? বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়ে এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে, এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি। কিন্তু সেই মুহূর্তে যা হলো তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে? তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করলো, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণও দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য ঠেকে, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দী করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারত না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনতো না এই বাড়ির কোনো ঘটনা সে জানতো। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মার নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনা মুন্নি হবে কিনা আমি ঠিক জানি না। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30 বছর, আমি ফকিরাপুল থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটার মাঝে বিন্দু পরিমাণ মিথ্যে, ভুল কিংবা বানোয়াট কিছু নেই। ঘটনাটা আপনাদের কতটুকু নাড়া দিবে জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না। মনে পড়লে অসম্ভব ভয় লাগে। ঘটনাটা ঢাকা মেডিকেল নিয়ে। ঢাকা মেডিকেলে কেউ আছে শুনলে আমি আজও দেখতে যেতে সাহস পাই না। বাসায় একজন লজিং টিচার ছিলেন এবং ক্লাস 6 থেকেই তিনি আমাদের পড়াতেন। সম্পর্কে তিনি আমাদের চাচা, গরিব ছিলেন। ঢাকাতে ওঠার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তার এক ভাইয়ের ছেলে 10-12 বছর হবে। সে সাইকেল চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমরাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। প্রথম দিনে তার অবস্থা ভালো ছিল না। এরপর তার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমি আর আমার ভাই বাচ্চাটাকে দেখতে চাই। রাত 10টার দিকে রওনা দিই আমরা। বাচ্চাটার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকক্ষণ স্টে করলাম। রাত তখন প্রায় 2:30 এবং যখন রাত অলমোস্ট 2টা
তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়, কিন্তু কোন দিক দিয়ে ওয়াশরুম এবং কাকে জিজ্ঞেস করব কিছুই চিনতে পারছিলাম না। হসপিটালের একজন কর্মীকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাথরুমটা কোন দিকে? সে আমাকে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে দিল। তো আমি একাই বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেতে হবে একটা ওয়ার্ডের ভেতর দিয়ে। ওয়ার্ডটির ভেতর আমি দেখতে লাগলাম যে বিরাট বড় একটা রুম, হল রুম বলা চলে, এবং পুরোটা রুম ভর্তি পেশেন্ট। রুমের প্রতিটি বেডে পেশেন্ট আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। আমি সবার দিকে একটু একটু তাকালাম, দেখলাম আমার দিকেও কেউ কেউ তাকিয়ে আছে, এবং আমি তাদের মাঝ দিয়ে সোজাসুজি বাথরুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম এত রাতেও বেশ বিজি ওয়াশরুমটা, কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে, আমি যেতে পারছি না। আমি 3-4 মিনিট ওয়েট করলাম বাইরে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন ফ্যাকাশে, মনে হয় শরীরে রক্ত নেই। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমিও কোনো কথা না বলে একসময় বাথরুমে গেলাম এবং 2 মিনিট পর বের হয়ে আসলাম। বাইরের দিকে এসে একজন হসপিটালের সুইপারের সাথে আমার দেখা হয়, এবং দেখা হওয়ার পরপরই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এতগুলো পেশেন্ট ঘুমিয়ে আছে, লাইটগুলো জ্বালানো কেন? সবগুলো লাইট জ্বলছে, 7-8টা টিউব লাইট হবে প্রায় জ্বলে আছে, এগুলো নিভিয়ে রাখলেই তো পারেন। উনি আমাকে বললেন, এরা তো পেশেন্ট না, এগুলি তো সব লাশ। ভয়ে আমার হাত পা শীতল হয়ে গেল। এরা সব লাশ। আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ডান পাশে একটা কর্নারে ছোট্ট একটা বাচ্চাদের অনেক লাশ সাদা চাদর দিয়ে মুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে। আমি আমার পা বাড়াতে সাহস পেলাম না। আমি থমকে রইলাম আর তাকে বললাম যে এইদিকে বাথরুম, কথাটা কমপ্লিট করতে পারলাম না। সে আমাকে বলল, এইদিকে কোনো বাথরুম নেই, এটা তো লাশের ঘর, আপনি ওই দিকে সোজা চলে যান। আমি তো অলরেডি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। আমি তাহলে কোথায় গিয়েছিলাম? কাদের দেখলাম? নিজে গিয়েছিলাম নাকি আমাকে কেউ নিয়ে গিয়েছিল? আমি দৌড়ে পেশেন্টের কাছে ফিরে আসলাম। কোন ওয়ার্ডে কোথায় কিভাবে গিয়েছিলাম কিচ্ছু দেখতে কিছুই আমি মেলাতে পারলাম না। আমি জানি আমি ভুল দেখিনি, তবে এটা কি ছিল এখনো আমার মনে হয় যে আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা, এরকম একটা কথা দিয়ে তিনি শেষ করেছেন। এই ছিল ঘটনা যে তিনি বাথরুমে যাওয়ার সময় যে ওয়ার্ডের ভেতরে গেছিলেন, একটা ওয়ার্ড পার হতে হয় এবং সেখানে তিনি অনেক মানুষকে তার দিকে তাকিয়েও থাকতে দেখেছেন, অনেক মানুষকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকতে দেখেছেন, অনেক মানুষকে চুপচাপ শুয়ে থাকতে দেখেছেন। পরে জানতে পারলেন যে না, এখানে কোনো বাথরুম ছিল না, সেরকম কোনো ওয়ার্ডের কোনো খোঁজ খবর নাই, এবং এটা ছিল একটা লাশ। এতগুলো লাশ তাহলে তাকালো কিভাবে বা কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। এটা পুরো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এরকম ভাবে আমার যে ঘটনা, এটা ছিল আমার ফ্রেন্ডের বাবার সাথে। এটা কার্শন, দার্জিলিং এর একটা জায়গা। দার্জিলিং এর, ওকে ফাইন, শুনি আমরা তাহলে। সো এই ঘটনাটা আমাদের আঙ্কেল আমাদেরকে একটা ডিনার পার্টিতে ইনভাইট করছিল দিওয়ালি টাইমে। সো উনি আমাদের পুরো ব্যাচকে ইনভাইট করছে যে লাস্ট ডে, সো আমাদের সাথে ডিনার করে যেতে। সো আমরা আসছি আর ওনার সাথে বসে তখন আমরা আমাদের স্কুলের সেই গ্রুপের এক্সপিরিয়েন্স গুলি শেয়ার করতেছিলাম। সো উনি তখন আমাদেরকে ইন্টারাপ্ট করে বললো যে তোমাদের ঘটনা থেকে আমার একটা ঘটনা বলি, এটা হচ্ছে আমার রিয়েল লাইফের, এটা শুনে দেখো। তখন আমরা জিনিসটা ক্যাজুয়ালি নিলাম, তো বললাম আচ্ছা ঠিক আছে শুনি। তখন উনি বলতেছিল উনি যখন আইসি মেট্রিক লেভেল টাইম আইসিসি দেওয়ার আগে ওরা প্রত্যেকটা আর্মি বোর্ডিং স্কুলে। সো আর্মি বোর্ডিং স্কুলে তখন আমাদের এখানে প্রত্যেক বছর একটা ফেমাস একটা কলেজ ছিল গোথলস, ওখানের মধ্যে প্র্যাকটিস হতো, কনসার্টের সেই রাত্রে 11টা 11:30 টাইম ক্রস হয়ে যেত, কনসার্ট প্র্যাকটিস হতো। সো এরকম করে ওরা গোথলসে যায়, ডেইলি প্র্যাকটিস করতো বাইরে স্কুলের এসে। সো এরকম করতে করতে একদিন প্র্যাকটিসের রাতে প্র্যাকটিস করতে করতে তখন ঘড়ি দেখে, তখন বাজে 11:30 11:30, প্রায় কাছাকাছি 12টা। সো এখন ওদের ঘরে যাওয়া সম্ভব না। সো যারা ডে বোর্ডিং, যারা বাইরের থেকে এসে ক্লাস করে, তারা প্ল্যান করছে যে ওরা আজকে হস্টেলে থেকে যাবে আর এখানে থাকবে, পরদিন সকালবেলা ক্লাস করে যাবে। সো ওদের মধ্যে একটা ফ্রেন্ড উনার বাবা মা খুব অসুখ ছিল। উনি প্ল্যান করছে যে ওকে বাসা যাইতেই হবে, যে কোনো সম্ভব বাসা পৌঁছে যেতে হবে। সো নর্মালি ও এখন একলা যেতে পারবে না রাত্রে। সো আমার আঙ্কেল যে ফ্রেন্ডের বাবা, উনি বলছে আমি তোমার কোম্পানি করবো, সো তোমার সাথে থেকে যাবো, পরদিন পর সকাল আমরা একসাথে ব্যাক করতে পারবো ক্লাসে। সো ওরা কলেজ থেকে বের হয়েছে, আর কলেজটা খুব বড়, আপনার এরিয়াটা অনেক বড় ছিল। সো বের হওয়ার সময় গেট ক্রস করে একটু সামনে গেলে একটা জিজাসের বড় একটা স্ট্যাচু পাওয়া যায়।
ওখান থেকে ডান দিকে মরলেই মানে সোজা গিয়ে একটা পুল মানে ব্রিজ ছিল, ওকে। আর ব্রিজের নিচে ড্রেন, লম্বা মানে খুব বড় একটা ড্রেন ছিল। নর্মালি ওরা যাচ্ছে, তো কথা বলতে বলতে যাচ্ছে, আর অন্ধকার রাত, আর কৈশাং তো এমন একটা ছোট গ্রাম, তেমন কি 11টা মানেই মানে প্রচুর রাত, মিডনাইট পুরো ওখানে। সো যাচ্ছে তখন মানে ডান হাতে বাম দিকে ওরা যখন দূরে একটা লাইট, সিলভার কালারের ছোট একটা লাইট দেখছে দূরে। সে প্রথমে এটাকে গুরুত্ব দেয়নি, নর্মাল লাইট হইতে পারে, কোনো টাওয়ারের কিছু বলে যাচ্ছে, হাঁটতেছে। সো আগাইতে আগাইতে মানে প্রত্যেকটা স্টেপ ওরা আগাচ্ছে, আর লাইটটা একটু একটু কাছে আসতেছে জিনিসটা। তখনও কিছু বলে নেই, কোনো এটা অ্যাটেনশনই দেয় নাই। তারপরে পুল যখন উঠছে, পুল উঠার পরে কিছুটা পথ হাঁটার পর দেখে যে লাইটটা অনেক কাছে চলে আসছে। এমন করে যখন মাঝখানে আসছে তখনই মানে তাকায় দেখে যে লাইটটা বরাবর ওনার মুখের সামনে। আচ্ছা। আর লাইটটা ছিল একটা পুরা মহিলার চেহারা, আচ্ছা। মানে উজ্জ্বল, পুরা একদম জিনিসটা শাইন করতেছিল। এটা দেখে মানে ওরা দৌড়াবে এই টাইমে, ওই জিনিসটা ওদের সামনে ছিল, পিছনে এবং চারপাশে ঘিরে দাঁড়াচ্ছিল। আচ্ছা। এটা দেখে আমার ফ্রেন্ডের আঙ্কেল, উনি তো ওখানে ফেন্ট হয়ে গেছে, আর যে ওনার পাশে যে ফ্রেন্ডটা ছিল কিছু না করতে পারে, ওখান থেকে লাভ দিয়েছে জিনিসটা। সো ওখানে ফেন্ট হয়ে যাওয়ার পরে কেউ কোনো খবর টবর কিছু পায়নি। সো নেক্সট ডে যখন ফ্রেন্ডরা বের হয়েছে ক্লাস থেকে, বেরোয় দেখে যে ওখানে আমার আঙ্কেল পড়ে আসছিল। ওনাকে গিয়ে ডাক দিছে, জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন ওনার তো পুরো জ্ঞান হারা। তখন উনি বললো যে কাল রাতে এরকম এরকম ঘটনা ঘটছে, আমার ফ্রেন্ড কোথায়। তখন বলছে তোর সাথে বের হয়েছে, আমরা তো জানি না। তখন ওকে মানে ভিতরে নিয়ে আসছে, তখন ও বলছে জিনিসটা এরকম এরকম। তারপর 11টার দিকে খবর পাওয়া গেছে যে লাশটা একদম পুরো ট্রেনের লাশ মাথায় পাওয়া গেছে লাশটা। এরকম করার পর উনি এক সপ্তাহ ক্লাসে আসে নাই, আঙ্কেলটা ঘরে ছিল, সো লিভ নিয়ে পাশে ছিল, সো আসে নাই। তখন মানে জিনিসটা খুব উইয়ার্ড। তো উনি বলতেছে উনি ক্লাসে ব্যাক করবে এখন, আর কতদিন বাসা থাকা যায়, উনি ব্যাক করবে। সো ওনার হস্টেল, ওনাকে এখন হস্টেলে যেতে হবে। সো নর্মালি উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। সো কৈশাং এ একটা টি গার্ডেন, মানে যে জায়গাটা পুরো সারাউন্ডিং টি গার্ডেন ছিল, উনাকে যাওয়ার জন্য ফুটপাথ মানে মেইন রোড দিয়ে গেলে ওনার অনেক টাইম লাগবে। সো উনি ডিসাইড করছে উনি শর্টকাট দিয়ে তাড়াতাড়ি যাবে ক্লাসে। আমিও ওনার অবস্থা খুব খারাপ ছিল এই সিচুয়েশনটা পরে। সো উনি যাচ্ছিল, সো টি গার্ডেনের রাস্তাটা উঁচা ছিল, মানে হাই লেভেলের। তো উনি টি গার্ডেনের রাস্তা দিয়ে উঠতেছে, আস্তে উঠতেছে, এবং কুয়াশা কুয়াশা শীতকাল ওরকম টাইপের যাচ্ছিল। তখনই মানে উনি যখন হাই স্পিড আসছে, তখনই ওখানে একটা লোক গাছ নিচে, মানে পুরা আপনারে কিছু নাই, মানে ওনার শুধু নিচের পোর্শনটাতে উনি ক্লোথে ছিল, আর অপর পোর্শন পুরো বের ছিল। উনি এখানে বসেছিল, লাইক তখন মানে জিনিসটা খুব উইয়ার্ড যে উনার মাথাটা দিয়ে উনি মানে মাথাটা নিচু করে উনি এবার হাঁটু ধরে বসেছিল। বসেছিল তখন উনি নেপালিতে জিজ্ঞেস করছে ভাইয়া এখানে এখানে কি করতেছেন একলা একলা। তখন প্রথমবার যখন জিজ্ঞেস করছে কিছু বলে না, তখন ওনার গায়ে এভাবে টাচ করে বলছে যে ভাইয়া এখানে। তখন মানে ওনার গাটা ঠান্ডা ছিল। এটাকে আপনি পারেন নেপালিতে, পারেন একটু নেপালিতে বলেন না, লাইক একদম এক্স্যাক্টলি কিছু এক্স্যাক্টলি। তখন উনি বলছিলাম যে এরকম দাদা তুমি না কে এরকম জিজ্ঞেস করছে আর কি। তখন কি হয়েছে আপনার, তখন জিনিসটা কিছু বলে নেই। তো সেকেন্ড বার যখন এভাবে ধাক্কা দিচ্ছে তখনই মানে উনি এইভাবে তাকাইছে, আর উনার চেহারাতে কিছু ছিল না, শুধু উনার দুটা চোখ ছিল, মানে মুখ পোষণ নাক পোষণ ওনার কিছুই ছিল না। এটা দেখে উনি দৌড়, মানে এক দৌড় উনি মেন রোডে এসে উনার দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করছে, মানে উনি কথাই বলতে পারতেছে না, যে উনি ডাক দিয়ে বলতেছে ওখানে কি ওখানে কি। তখন দোকানদারটা বলছে আপনি এই রুটে আসছেন কেন, এই রুটটাই এরকম খারাপ। তো উনি যে এই রুটটা খারাপ হবে, তো উনি ওনাকে বলছে ডাইরেক্ট আপনি ক্লাসে যান গা, জিনিসটা খুব খারাপ, আপনি মেন রোড দিয়ে যান। উনি মেন রোড দিয়ে ক্লাসে ব্যাক করছে। তো জিনিসটা ওনার মা বাবাকে জানানোর কথা, উনি বলছে ওনার মা বাবাকে জানাবে। আচ্ছা। তখন ওয়েট করছে জানাবে করে আলসেমি করে করেনি। ওনাদের হস্টেল ছিল 2 স্টোরি বিল্ডিং, মানে উপরে 10টা রুম, উপর 10টা রুম, নিচে 10টা রুম, আর প্রত্যেকটা রুমে 2 জন করে থাকতো। আর ওয়ার্ডেন ছিল তো ওয়ার্ডেন সার্ভিসে। সো উনি থাকতো উপরতলার রুমে। সো রাত্রেবেলা, ওই দিন রাত্রেবেলা যখন উনি ঘুমাইতে গেছে, আর ওনার ওই দিনের সিচুয়েশন মানে পুলিশ সিচুয়েশনটা পরে ওনার ঘুমিয়ে হতো না, মানে মাঝরাতে ঘুম ভেঙে যেত, মানে এটা রেগুলার ছিল। সো তারপরে এরকম করে যখন উনি ঘুমাইতে গেছে ওই দিন রাত্রেবেলা, সো নর্মালি উনি ঘুম 2টা 2:30 এরকম করে ভেঙে যেত, এটা মাঝখানে টাইমে ভেঙে যেত। যখন এই টাইমে যখন উনি ঘুম ভাঙছে একবার, তখন মানে রেগুলারলি উনি নিচে উডেন সারফেস আওয়াজগুলো শুনতো, মানে ঠক ঠক করে কিছু হাঁটতেছে, প্রত্যেক রুমে যাচ্ছে, এরকম করে মানে ফিল করতো উপর থেকে যে জিনিসটা সাউন্ডটা এই রুমে যাচ্ছে ওই রুমে যাচ্ছে, উনি ফিল করতো। তো উনি চুপচাপ মানে যেরকম ভাবে মুখে কম্বল টম্বল দিয়ে ঘুমানোর চেষ্টা করতো। সো এরকম করে যখন তৃতীয় দিন মানে উনি এইভাবে ঘুম ভাঙছে উঠছে, তখন আওয়াজটা নর্মালি এভাবে যাচ্ছে, এখান এই রুম থেকে এই রুম, এই রুম থেকে এই রুম, সামনে ছিল পাকঘর।
তো জিনিসটা সাউন্ডটা পাকঘরে গেছে, তো পাকঘরে যেই সেলফ গুলি ছিল ওই চামচগুলি ধরছে, উনি ফিল করতেছে সব আওয়াজগুলি পাচ্ছে। তো ফিল আস্তে আস্তে সিঁড়িতে উঠতেছে জিনিসটা, সাউন্ডটা সিঁড়িতে উঠে ওনার দরজার সামনে এসে দাঁড়াইছে কিছুক্ষণ। মানে উনি ফিল করতে, উনি তখন কম্বলটা উঠায় ওনার মুখের মধ্যে এভাবে মানে চাপাই দিয়েছিল, দেখবে না। উনি এখন শুইতেও পারতেছে না, উনি মানে বসার পজিশনে মানে কম্বলটা মানে ওনার মুখে উড়াচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পরেই মানে দরজাটা আস্তে করে খোলা আওয়াজ পাইছে, জিনিসটা ফুটস্টেপসটা আস্তে আস্তে ওনার কাছে আসছে। আসার পরে কিছুক্ষণ পরে মানে ওনার যে গায়ে ফিলিংটা আসছে যে একটা ঠান্ডা জিনিস, হেরি জিনিস ওনার গাটা এবার ছুঁইতেছে। মানে উনি এটা পাওয়ার সাথে সাথে ওদিকে ফেন্ট হয়ে গেছে। তো পরদিন সকালবেলা স্কুলে পুরো একটা কমোশন টাইপ হয়ে গেছে, যে কিওস টাইপের জিনিস। তখন উনি ওনার মা বাবাকে ফোন করে ডাকছে, এরকম এরকম ঘটনা। তো ওর মা বাবা ওকে উজা টাইপের কাছে নিয়ে গেছে, তাবিজটা দিছে ওনাকে। সো অ্যামেজিং থিং যে এখনো যে ওনার হাতে এখনো তাবিজটা আছে, উনি আমাদেরকে নিজেই দেখাচ্ছে তাবিজটা ওনার বাম হাতে এই উপরে, ওই ঠিক এলবো ঠিক উপরে ওনার তাবিজটা বাঁধা। তো ওই জিনিসটা শোনার পরে ইন্টারেস্টিং তো লাগছে, সাথে ভয়ও লাগছে। এবং আপনার ওই কলেজ বা ক্যাম্পাস, মানে আপনার ক্যাম্পাসের সবাই এই ঘটনাটা জানে নিশ্চয়ই। অ্যাকচুয়ালি ছেলেটা আঙ্কেলের, সো ওনার ফ্রেন্ড সার্কেল সবাই জানে। সবাই জানে, মানে ওই এলাকার ব্যাপার। হ্যাঁ, সবাই জানে। সবাই জানে। এবং ওখানে কি এছাড়াও এরকম ঘটনা ঘটে মানে রেগুলার? এখন জিনিসটা এখন মানে মানুষ বাড়াতে, এখন ঘর বাড়ি সব বাড়তেছে, এখন তেমন কিছু হয় না। হয় টি গার্ডেন সাইডে এগুলি রেগুলার। এইসব দিনের বেলাও দেখে অনেকে, জিপ দাঁড়ায়, কেউ লিফট খুঁজে, এটা রেগুলার। দিনের বেলাতে কেউ লিফট? দিনের বেলা মানে এরকম অনেক, এই জন্য ড্রাইভাররা এখন একটা শর্টকাট রুট বের করছে, মানে ওদিকে যায় লং ওয়ে, যেটা মেন। মানে ড্রাইভার শুধু রাতে না, মানে দিনের বেলাতেও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। অবশ্যই। এবং ছেলে মেয়ে যে কেউ হতে পারে যে দাঁড়িয়ে লিফট যাচ্ছে। এবং লিফট যাওয়ার পরে কি হয়, ওঠার পরে কি কোনো ড্রাইভাররা বিপদে পড়ে বা এরকম কিছু? থামায় না, যারা মানে রেগুলার ড্রাইভার ওরা কখনো গাড়ি থামায় না। কিন্তু থামালে নিশ্চয় বিপদ হয়। হ্যাঁ, এরকম অনেক কাহিনী শোনা গেছে যে অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা থামানোর পরেই টার্নিং এ অ্যাক্সিডেন্ট হয়, লিফট দিলে অ্যাক্সিডেন্ট হয়। এরকম অনেক কাহিনী শুনছি, অনেকে মানে অনেকে মানে না, অনেকে মানে, যারা দেখে তারা মানে। ঘটনাটা আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো ঘটনাটা এরকম যে আমার চাচাতো ভাই মঈন, যে কিনা থাকে সিলেটে। তো প্রতি বছরের পরীক্ষা শেষে ও আমাদের বাসায় বেড়াতে আসে। তো প্রতি বছরের মতো এবারও আসবে আমার মনে হয়েছিল। তো ও এবার একটু আগেই এসে পড়েছে। তো আগে এসে পড়ার কারণে তো ও বিকাল 5টা বাজে রওনা দেয় বাসা থেকে, এবং রাত 9টা বাজে এসে আমাদের বাসায় পৌঁছায়। তো বাসায় পৌঁছানোর পরে তো ও মানে আমাদের সাথে ফ্রিলি ভাবে কথা বলে তো বাথরুমে ঢুকে যায়। তো বাথরুমে ঢুকে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে ওর পায়ে একদিক দিয়ে মানে রক্ত ঝরছে। তো রক্ত ঝরছে, ওকে আর কিছু বললাম না বা বলতেও সুযোগ দেয়নি ও। তো এর ভিতর ও সুযোগ দেয়নি, তো ও বাথরুমে ঢুকে গেছে। একটু পরে ও বের হলো বাথরুম থেকে। তো ওই সময় আমি দেখলাম যে ও স্বাভাবিক, তো ওর রক্ত নেই পায়ে। তো আম্মু এবং আব্বুর সাথে ও কথা বললো অনেকক্ষণ। কথা বলার পরে ও বললো কি, নিলয় চল আমি আর তুই, মানে আমার রুমে গেল। ও বললো যে আমি আর তুই চল গল্প করি। তো আমার রুমে গিয়ে বললো, মানে ও অনেকক্ষণ মানে কথা বলার পরে বললো যে নিলয়, তোর যদি কোনো সমস্যা না হয় তাহলে তুই ঘরের লাইটটা অফ করে দে। তো আমি একটু অবাক হলাম যে ঘরের লাইট কেন অফ করব। তো আমি ওর কথা মতো ঘরের লাইট অফ করি, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। তো ডিম লাইট জ্বালানোর পরেও মানে রাস্তা দিয়ে আমাদের মানে ঘরটা মানে রাস্তার সাথেই যেহেতু মানে বাসাটা বিল্ডিংটা, তো ঘরে মানে রাস্তার যে ল্যাম্প পোস্টের আলোটা সেটা মানে এসে পড়ছে আমার ঘরে। তো আমি ওকে মানে ল্যাম্প পোস্টের আলো অনেক মানে মানে অনেক মানে প্রখর হওয়ার কারণে মানে আমার ঘরটা মানে প্রায় আলোতে পরিপূর্ণ মানে দেখতে পাই আমি। তো ও মানে ও পুরা চুপচাপ থাকে। তো ও অনেক চঞ্চল প্রকৃতির মানুষ, কিন্তু ও চুপচাপ থাকে। আমার মানে একটু অন্যরকম লাগে যে ও চুপচাপ কেন। তো ওকে আমি মানে বললাম যে কিরে, এবার কি তুই ফার্স্ট হবি পরীক্ষায়? তো ও মানে প্রতিবারই মানে পরীক্ষা দেয় খুব ভালো, কিন্তু ফার্স্ট হতে পারে না, মানে সবসময় সেকেন্ড হয়। তো ওকে খোঁচা দেওয়ার মানে মুখ্যম একটা উপায়। তো খোঁচা দেওয়ার উপায়, তো ও বললো যে হ্যাঁ রে এবার ফার্স্ট হবো। কিন্তু আমার একটা সন্দেহ হলো, কারণ ও এই কথাটা বললে ও অনেক রেগে যায় এবং কিছু বলে না এই কথাটায়। তো এই উত্তরে মানে আমি আরো শঙ্কিত হলাম, মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো। তো ও দেখি আমাকে আরো বলছে যে মানে আমি আগে ছোটবেলায় তোকে অনেক জ্বালাতাম না, আমি আগে অনেক মারতাম তোকে। তো আমি আরো অবাক হলাম ও এই কথা কেন বলছে। আমি বললাম যে তুই কি ঠিক আছিস? তা ও বললো হ্যাঁ রে ঠিক আছে, আমি অনেক জার্নি করে এসেছি, তো আমি এই জন্য মানে একটু মানে ক্লান্ত, টায়ার্ড। তো আমি মানে বললাম যে ও আচ্ছা ঠিক আছে। তো এইটা বলার পরে মানে একটু পরে মানে আমার আম্মু এসে ঢুকলো ঘরে। তো ঘরে ঢোকার পরে বললো যে কিরে লাইট অফ কেন, আর মঈন কোথায়? তো আমি বললাম যে মঈন তো আমার পাশেই, তুমি দেখতে পাচ্ছ না? এটা বলে মানে মঈনের দিকে তাকালাম, দেখলাম যে যেই খাটটায় মঈন শুয়েছিল
মানে বসেছিল সেই খাটে মানে শূন্য, কিছু নেই। তো খাটটা ফাঁকা। তো আমি এটা দেখার সাথে সাথে মানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো এর ভিতর আম্মু আমাকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নেওয়ার পরে তো মানে আমি অজ্ঞান অবস্থায় মানে পরের দিন আমার জ্ঞান ফিরে। তো এরপরে আমি মানে অনেক দিন মানে একটু অপ্রস্তুত ভাবে ছিলাম। তো এরপরে আমি যেটা জানতে পারি, তো আমার মানে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পরে আমার চাচা মানে আমার আম্মুকে কল দেয়, মানে মেজো চাচা। কল দেওয়ার পরে জানতে পারা যায় যে ও যে বাসটিতে আসছিল, মানে মঈন যে বাসটিতে আসছিল ওইটা অ্যাক্সিডেন্ট করছে এবং ওর পায়ে মানে একটা রড ঢুকে গেছিল, মানে A4 থেকে O4 হয়ে গেছিল পায়ের ভিতরে রড। তো মানে অনেক মানে আশঙ্কাজনক একটা অবস্থা। তো ডাক্তার বলছে যে ও বাঁচবে কিনা সন্দেহ। তো কিছুক্ষণ পর কথা বলার পরে তো কিছুক্ষণ পরে আবার আম্মুর কাছে কল আসছে যে আমার চাচাতো ভাই আর নাই। তো আমি এখনো আমার চাচাতো ভাইকে অনেক মিস করি। তার কাছে সরাসরি চলে যাই। হ্যালো লিসেনার্স, আমি আসিফ, আমি শান্তিনগর থেকে এসেছি। ওকে, প্রথমে রাসেল ভাইকে থ্যাঙ্কস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, প্রথম আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা ঠিক আমার সাথে আরো 5 জন ছিল, মানে আমরা 4 ফ্রেন্ড আর 2 মামা মিলে আমরা গত বছর নভেম্বরে ঈদের পরে আমরা বান্দরবনে নাফাকুম ঝর্ণা দেখতে যাচ্ছি। এটা প্ল্যান করছি। তো আমরা বাসে না যেয়ে আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাই, কারণ আমার ওই ফ্রেন্ডের আব্বা আর্মিতে ছিলেন। তো ওখানে বান্দরবনে যেহেতু আর্মিদের এলাকা, এই কারণে ওখানে আমাদের কোনো গাড়ি নিয়ে ঘুরতে সমস্যা হবে না, তো সেই কারণে। তো ওই যে ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমরা ঢাকা চিটাগাং রোডে রাত্রে তখন 1:30 থেকে 2টা বাজে। এই সময় হঠাৎ করে ঢাকা চিটাগাং রোডে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো আমাদের যে ফ্রেন্ডের গাড়ি নিয়ে গেলাম, তো ওর আবার নিজের গ্যারেজ আছে, তো এই কারণে ওর নিজেই গাড়িটা আধা ঘন্টার মধ্যে ঠিক করে ফেলে। তো ঠিক করে ফেলার পরে আমরা আবার রওনা দিই। রওনা দেওয়ার ঠিক 20 মিনিট পরে আমরা একটা বাজার পার হই। বাজার পার হওয়ার পরেই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে হঠাৎ করে দেখুন যে রাস্তাটা খুব শূন্য, গাড়ি আমাদের 80 থেকে 90 মাইল স্পিডে যাচ্ছে। তো এই অবস্থায় হঠাৎ করে একটা মেয়ে আমাদের সামনে চলে আসে। আচ্ছা। এখন আমরা যেই স্পিডে গাড়িতে যাচ্ছি, তা আমরা ওই মেয়েটার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাই। তো মানে তখন আমার গাড়িতে সবাই খুব ঝাঁকুনি খাই। তো পেছনে ঘুমাচ্ছিল, আমি নিজে জিনিসটা দেখছি যে একটা মেয়ে সামনে চলে আসছে, আর যে চালাচ্ছিল আমার ফ্রেন্ডটা ও দেখছে। দেখার পরে তো আমরা গাড়িটার সাথে থামায় দিই, যে একটা অ্যাক্সিডেন্ট। তো আমরা গাড়ি থেকে নামি। তো ঝাঁকুনিতে সবাই জেগে গেছে। তো সবাই নামার পরে হঠাৎ আমরা পেছনে যাই, পেছনে গিয়ে দেখি যে ওখানে লাশ নাই, কোনো লাশ নাই। ওখানে একটা কুকুর মরে পড়েছে, কালো কুকুর মরে পড়েছে। তো আমরা ব্যাপারটা খুব উইয়ার্ড মনে হয়, যে ব্যাপারটা আসলে আপনার সামনে দেখে একটা মেয়ে এবং তার উপর দিয়ে যাওয়ার পরে গাড়িটা আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখলাম, তারপরে দেখলেন যে একটা কুকুর মরে পড়ে রয়েছে। আচ্ছা। তো এরপরে তো আমাদের মধ্যে ভয়টা একটু কাজ করতেছিল, আবার একদিকে আমরা একটু রিল্যাক্স হয়েছি যে না, আমরা তাহলে কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। রাইট। তো এরপরে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা চিটাগাং পার হয়েছি। চিটাগাং পার হয়ে যাওয়ার পরে আমরা বান্দরবনের রোডে উঠছি। তো এই সময় আমার ফ্রেন্ড বলতেছে যে তুই এবার ড্রাইভ কর। তো আমি ড্রাইভ সিটে বসলাম, ড্রাইভ করতেছি। তো বান্দরবনের রোড গুলো অনেক বাঁকা, মানে আঁকা বাঁকা প্রচুর এবং উঁচু নিচু। তো এই বাঘ থেকেও অপর পাশে বাঘ দেখা যায় না, এমন অবস্থা। তো আমি ড্রাইভ করতেছি, তো একটা অনেক বাঁকানো মোড় নিতেছিলাম। তো নেওয়ার সময় হঠাৎ করে অপর সাইড থেকে দেখি যে মানে একটা ঝলসানো আলো আমার মানে আসতেছে, এবং আইসা আমার ঠিক গাড়ির ফ্রন্ট গ্লাসের উপর দিয়ে চলে যায়। তো আমি ফার্স্ট মনে করছি যে হয়তো ওই পাশ থেকে কোনো বাস আসতেছে। তো আমি সাথে সাথে ব্রেক করি, কিন্তু মানে ব্যাপারটা হওয়ার কথা না, কারণ বান্দরবনের রাত্রে ওইটা তখন 3:30 বাজে। হওয়ার কথা না এই কারণে যে বান্দরবনের রোডে ঢাকা থেকে মাত্র 5 থেকে 6টা বাস যায়, আর ওখান থেকে 10-11টার মধ্যে সবগুলা বাস ব্যাক করে। সুতরাং অপর সাইড থেকে কোনো বাস আসার কথা না। তো এই ঘটনায় আমরা 6 জনই ভয় পাই, কারণ বান্দরবনের রোডটা এত সুন্দর যে সবাই জেগেছিল এবং সবাই দেখতেছিল। তো গাড়ি ব্রেক করার পর সবাই দেখে, মানে আলো ঘটনাটা সবাই দেখছে। এরপরে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটে, আমরা সেফলি বান্দরবন পৌঁছাই। ওই দিনই আমরা বিকালে থানচি চলে যাই। তো পরের দিন আমরা রেমাকৃতে যাই, আমাদের সেনাবাহিনী যে ওখানে বিডিআর যারা আছে তাদের ওখানে গাড়ি রেখে। তো আমরা রেমাকৃতে চলে যাই, নাফাকুম ঝর্ণা দেখে আমরা সেই রেমাকৃতে থাকতেছি। তো এই বলে রাখা ভালো যে থানচির পরে ওখানে স্বাস্থ্যসম্মত কোনো টয়লেট নাই। তো রেমাকৃতে রেমাকৃ 4 কোণা বাজারের পরে, মানে বাজারের একটা কোণা দিয়ে একটা ব্রিজ আছে, তো ব্রিজ পার হয়েই জঙ্গল। তো ওখানে টয়লেটের কাজ সারার জন্য বেশিরভাগই ওই জঙ্গল ইউজ করে। তো রাত্রে 8টার মধ্যে রেমাকৃ বাজার বন্ধ হয়ে যায়। এখন আমাদের যে মামা, ওনার নাম ছিল মোমিন। তো মোমিন মামা রাত্রে 11:30টার দিকে উনি
টয়লেটে যাওয়ার জন্য গেছে। তো আমরা বললাম সাথে যাই, তো উনি বললো যে না সমস্যা নেই, আমি একা যেতে পারবো। তো উনি টর্চ নিয়ে গেছে। তো যাওয়ার পরে তো আধা ঘন্টা হয়ে গেছে, তো আমরা দেখি যে উনি আসতেছে না। এখন আমরা তবে 5 জন আর আমাদের যেখানে গাইড থাকে, গাইড বাঙালি গাইড ছিল, নিয়ে আমরা ওনাকে খুঁজতে যাই। তো খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে একটা গাছের নিচে আমরা টর্চটা দেখি। দেখার পরে তো ওই গাছের ঠিক উপরে একটা ডালে দেখি যে উনি মানে এমন ভাবে মানে উনি বসে আছেন, শুয়েছিল, মনে হচ্ছে উনি ঘুমাচ্ছে, এমন একটা অবস্থা। গাছের ডালে? গাছের ডালে। কত উঁচু গাছ হবে? এটা 50 ফিট। অনেক উঁচু, অনেক উঁচু, অনেক উঁচু। ওখানে বান্দরের গাছগুলো অনেক উঁচু উঁচু হয়, অনেক উঁচু গাছ। তো মানে এত উঁচু ছিল না, মানে জাস্ট গুড়িটা যেখান থেকে শাখা শুরু হয় ওই শাখার মধ্যে উনি ঘুমিয়ে আছেন। তো ওনাকে ডাক দিই, তো উনি উঠে না। তো আমাদের গাইডটা গাছে উঠতে পারে, উনি উঠে যায়। ওনাকে নিয়ে আমরা সবাই ধরে ওনাকে রুমে নিয়ে আসি। কিন্তু আপনার মামাকে গাছে চড়তে জানতেন না? সেটাই বলতেছি, মানে উনি যখন জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করি আপনি গাছে উঠছিলেন কেন, আর ওখানে উঠে ঘুমাইছিলেন কেন? তো আমি তো ঘুমাইছিলাম না। বলছি যে হ্যাঁ ঘুমাইছিলাম, সেটা তো আপনাকে নিয়ে আসার পরে বুঝতে পারলাম। মানে উঠছিলেন কেন? বলছে আমি তো গাছে চড়তেই জানি না। তো এটা খুব অবাক হই আমরা যে কি হয়েছিল ব্যাপারটা আমাকে একটু বলেন। তো তখন উনি বলে যে উনি যখন মানে বাথরুম সেরে আসতেছিলেন তখন পেছন থেকে একটা মেয়ে ওনাকে ডাক দেয়। তো উনি পেছনে ফিরে দেখে যে খুব সুন্দর একটা চাকমা মেয়ে, চাকমা না ওখানে হয়তো মারমা মেয়ে। তো উনি দেখে মানে অবাক হয়েছে যে কি ব্যাপার এখানে। তো উনি মেয়েটা নাকি ওনাকে ডাক দিছে। তো উনি গেছে, এরপরে আর ওনার কিছু মনে নাই যে উনি এরপরে কি হয়েছে, ওনার কিছু মনে নাই, সম্ভবত সম্মোহনের মধ্যে ছিলেন সম্ভবত। তো এরপরে আমরা তাকে নিয়ে আসছি। তো এটা শুনে আমাদের গাইড বলে যে ওখানে রেমাকৃতে একটা মেয়ে থাকতেন, উনি বার্মা থেকে আসছিল, অনেক অধিবাসী রেমাকৃতে বার্মা থেকে আসছে। তা ওখানে একটা এলাকার ছেলের সাথে ওনার সম্পর্ক হয়। আচ্ছা। মেয়েটার তো এক পর্যায়ে ছেলেটা ওকে বিয়ে করতে যখন অস্বীকৃতি জানায়, দেন ওই মেয়েটা সুইসাইড করে, ওই জঙ্গলেই সুইসাইড করে। সুইসাইড করার পরে এর 2 মাস পরে ওই ছেলেটাই একদিন রাতের বেলা বাথরুমে যাচ্ছে, জঙ্গলে বাথরুমে কাজ করার জন্য যাচ্ছে। এরপরে ছেলেটাকে ফিরে আসে না। তো অনেক খোঁজাখুঁজি করা হয়, সে তাকে পাওয়া যায় না। 2 দিন পরে তার গলা কাটা জাস্ট মাথাটা পাওয়া যায় হলো বান্দরবানে ওই গাছে। আচ্ছা। যেই গাছের সাথে ওই মেয়েটা সুইসাইড করছে। ওকে। তো এরপরে আমাদের সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ফিরে আসার সময় আমাদের গাড়িটা আবার ডান সাইডের পেছনের চাকাটা পাংচার হয়। আচ্ছা। তো পাংচার হওয়ার পরে আমরা সবাই নামি। তো গাড়িতে স্পেয়ার চাকা ছিল। তো আমাদের ফ্রেন্ডটা গাড়ির চাকা ঠিক করতে লেগে যায়। তো আমরা হঠাৎ করে মানে সবাই সবার দিকে মুখ চাওয়াচাই করতেছি যে কি ব্যাপার। মানে তখন আশেপাশে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা যেদিন বান্দরবানে আসতেছি ওই দিন আমরা মেয়েটাকে যেখানে অ্যাক্সিডেন্ট করছিলাম আর কুকুরের মোড়ে পড়ে থাকতে দেখছিলাম, ওই জায়গাতেই আমাদের চাকা পাঞ্চার, একদম সেম জায়গায়। ওকে। তো এটাই হলো, বুঝতে পারছি অনেকগুলো প্যারানর্মাল ঘটনা একসাথে ঘটেছে এবং মানে একই ট্যুরে আমার খুব ভয়ের মধ্যে দিয়ে গেছে। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি চাইছিলাম যে এই ঘটনাটা একটু পরে শোনাবো আপনাদেরকে, বাট শুনিয়ে ফেললাম। এন্ড আই হোপ যে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। একবার বলবেন। হ্যালো এগেইন, আমি আশিকুর। আর এই ঘটনাটা কার সঙ্গে ফিট বা লাক যাই হোক, এটা কার সঙ্গে ছিল। সো এটা ছিল যখন আমি ক্লাস 9-এ উঠছি। ক্লাস 9-এ তখন আমরা আমার পুরো ব্যাচ প্ল্যান করি যে এই ভূত জিনিসটা সবচেয়ে বেশি মানে গুরুত্ব দেয় সবাই। জিনিসটা একদম উইয়ার্ড এবং সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি বলতে পারেন। সো প্ল্যান করি যে আমরা একটা গ্রেভইয়ার্ডে যাব। মানে সেন্ট হেলেন স্কুল যেটা ছিল ওটা খুব মানে মেয়েদের মিশনারি স্কুল, তো খুব বড় ছিল। সো লাইক ওখানে মানে বলা যায় যে সন্ধ্যা 7টার পরে কেউ যায় না এবং আসেও না রাস্তাটা দিয়ে। সো আমরা প্ল্যান করি যে ওখানে একটা অ্যাবান্ডেন্ট গ্রেভইয়ার্ড ছিল লাইক স্কুলের সামনে একটা বড় গ্রাউন্ডটা ক্রস করলে এজ মানে মাউন্টেনের সেই এজটা, আর একটু নিচে নামলেই গ্রেভইয়ার্ডটা দেখা যেত। মানে গ্রেভইয়ার্ডটা আয়ততে ঠিক মোটামুটি বড়, আর ওখানের মধ্যে মানে এখন কেউ যায় না। সো নর্মালি প্ল্যান করি যে ওদিকে যায় থাকবো, সন্ধ্যা 7টার পরে যাবো, দেখি কতক্ষণ থাকতে পারি, যতক্ষণ ঘুম আসে ততক্ষণ থাকবো। সো যাই, আমাদের পুরো 7 জন আমরা 7 জন ছেলেরা যাই, প্ল্যান করি ওদিকে যাই। সো ঢুকার আগে আমরা আমাদের যা যা লাগবে, খানা, টর্চ, যা যা লাগবে মানে যা যা লাগার জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা সব নিয়ে যাই। সো যাই ওদিকে 7টা বাজে ওখানে বসি, এবং গ্রেভইয়ার্ড দিয়ে ঢোকার সময় তখন গ্রেভইয়ার্ডের রাস্তাগুলি মানে এক জায়গা থেকে এক সিমেট্রি থেকে এক সিমেট্রি প্রায় যে ডিস্টেন্সটা লাইক অনেক চিকন ছিল। সো আমাদেরকে একটা লাইন ধরে যেতে হয়েছে। সো আমি ছিলাম প্রথমে, আর তারপর আমার ফ্রেন্ডরা ফলো। আর লাস্টে থাকলে মানে ভয়টা লাগে যে পিছন দিয়ে কেউ হাত দিয়ে ধরে, ওরকম ভয়টা লাগে। সো ফার্স্টে ছিলাম আমি। যাওয়ার সময় তখন গ্রেভইয়ার্ডের যে নামগুলি ওগুলি পড়ে যাচ্ছিলাম আর কি। এই নাম, এই সিস্টার, এইয়া, ফাদার জোসেফ, এরকম নামগুলি ছিল পড়ে যাচ্ছিলাম। সো যাইতে মাঝখানে ঠিক আগে একটা
খুঁড়ি, মানে অর্ধেক ভাঙা খুঁড়ি, মানুষের একটা অর্ধেক ভাঙা খুঁড়ি পাইছিলাম। সো আমার ফ্রেন্ড বলছিল জিনিসটা নিয়ে যাবে। সো ওকে বললাম যে না, জিনিসটা ধরিস না, কিছু একটা হতে পারে, এগুলি ধরা ভালো না, এগুলি কি আনক্লিয়ার হতে পারে, জিনিসগুলি ধরিস না। সো আমরা টার্ন নিয়ে, রাইট টার্ন নিয়ে আমরা ঠিক এজে জায়গা, এজের মধ্যে একটা স্পট ছিল বসার জন্য। তো ওদিকে গিয়ে বসলাম। তো প্ল্যান করলাম যতক্ষণ পর্যন্ত কিছু না এদিকে বসি, তারপরে গিয়ে একটা রাউন্ড টাউন মারা আসার পরে তো বসি 7টা, তখন বাজে 7:30 ওরকম কিছু কাছাকাছি। ওখান থেকে মানে পুরো কার্শিয়াংয়ের পুরো টাউনটা ভিউ দেখা যায়। মানে স্মল ছোট ছোট লাইট গুলি, ঘরের লাইট গুলি, পুরো হিলের মধ্যে ছোট ছোট লাইট গুলি দেখা যাচ্ছে। জিনিসটা অনেকে ফোন নিয়ে কথা বলতেছে, অনেকে যে যার কামে ব্যস্ত, সব বসেছিলাম ওদিকে। সো এভাবে করে করে পুরো 9টার দিকে পুরো কার্শিয়াং লাইট, পুরো লাইট গুলো বন্ধ, শুধু একটা দুটা লাইট দেখা যাচ্ছে উপর থেকে। সো বসেছিলাম। সো হঠাৎ করে মানে এই জিনিসটা কেউ মানে কোনো ধ্যানই দেয়নি, হঠাৎ করে গড়ানো শব্দ পাইছি আর কি আমরা, মানে গড়ানো কিছু একটা গড়ায় গেছে। সো এটা শুনে তখন আমার ফ্রেন্ড বলে যে শুরু হয়েছে, চল ভিতরে যাই। সো আমরা বলি, প্ল্যান করি না, একটু পরে যাই, জিনিসটা একটু গভীর হোক তারপরে যাবো। না বলছি চল চল, এখন বেশি দেরি করলে আপনি, এখন বোরিং লাগতেছে, এখন ঘুম আসতেছে। সো উঠি, তো সবাই লাইন ধরে যাওয়া শুরু করি। সো লাস্টে ছিল আমার ফ্রেন্ড থাইল্যান্ড থেকে ড্যাং, ও সবার লাস্টে ছিল। সো ও ফোনে কথা বলতেছিল আর আমরা যাচ্ছিলাম। সো যাইতে যাইতে ও চিল্লাচ্ছে এই লাইটটাতে, মানে লাইটটাতে কাকে বসে শুনি নাই। তো আমরা পরে নামগুলো পরে যাচ্ছিলাম, সো আবার চিল্লেছে লাইটটাতে। তখন মানে আমার কাছে ছিল লাইটটা, তখন আমি চিল্লা সে কার সাথে কথা বলতেছে। সে পিছনে ঘুরছে, থেমে মানে পিছনে ঘুরে দেখি চল, পিছন থেকে আমরা হাত বাড়ায় বলছি লাইটটা দে। তখন আমি ওকে বলি যে কার থেকে লাইট খুঁজছিস? তখন ও বলে যে আমার পিছনে কে? তোর পিছনে কেউ নাই। তখন মানে ও একটু ভয় পায়, মানে চুপ আমাদের দিকে তাকে দৌড়ে আসে, এসে বলে যে আমার পিছনে কেউ ছিল। আমি বলছি ফাইজলামি করছ, তোর পিছনে কেউ ছিল না। তখন ও বলেছে না, আমি পায়ে হাঁটার সময় আমার পায়ে এসে বাড়িও খেয়েছি আমি। জিনিসটা বলছি সব বাদ দে, ওগুলো বাদ দে, হাট সামনে চল। তো যাচ্ছিলাম, সামনে যাই যেতে তখনই মানে এই টার্নিংটা যেখানে আমরা খুঁড়িটা পাইছিলাম, তো ওদিকে যাই দেখি যে খুঁড়িটা নাই। তখন আমার ফ্রেন্ডের দিকে তাকে হাসিটা দিচ্ছি, তখন হাসিতে বলি যে এই খুঁড়িটা লড়ছে না, মানে জিনিসটা আমি যোগ করে বলছি যে সিরিয়াসলি বলিনি এই খুঁড়িটা লড়ছে না। তখন ফ্রেন্ড বলে যে ফাইজলামি করিস না, হইতেও পারে খুঁড়িটাই লড়ছে। বলছে ফাইন আছে, যাই হোক। তখন দাঁড়াইছিলাম, চিন্তা করছিলাম নেক্সট স্টেপটা কি করবো, আমরা কেমন ব্যাক যাবো নাকি আবার ফেরত যাবো দিকে। তো এই দাঁড়াইছিলাম, আমাদের ঠিক 3 হাত দূরে একটা সিমেট্রি ছিল। এই সিমেট্রির সামনে উপর পোর্শনটা ভাঙা, ওদিকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে একটা ডার্ক শ্যাডো না ফিগার টাইপের, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডার্ক ফিগার বসে আছে। আচ্ছা, তো আমার ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়ে বলে যে ওটা কি দেখছস? তখন আমি মানে কই, আমি বলছি কই, চুপ আসতে, সামনে দেখ, সামনে তোর হাতের বাম কর্নারের সামনে দেখ। তো সামনে তাকায় দেখি যে ফিগার, ডার্ক ফিগার, মানে হেজি ছিল, ট্রান্সক্লুসেন্ট ছিল, মানে জিনিসটা একটু লক্ষ্য করলে বোঝা যায়। সো আমি সবাইকে বললাম চুপ 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 করে বললাম সামনে দেখ। তো সামনে জিনিসটা দেখছি। এখন আমাদের সবারই মানে মনে যে জিনিসটা এখন যা ভয়টা মানে সব বাড়া শুরু করছে, এখন কি যাবো নাকি থাকবো। তখন আমার ফ্রেন্ডরা বলে যে দাঁড়া, লড়িস না, এখানে চুপচাপ দাঁড়ায় থাক। দাঁড়াইছিলাম। তো আমরা যখন সবাই জিনিসটা দিকে দেখতেছিলাম, ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে জিনিসটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে জিনিসটা ফেড হয়ে গেছে। তখন বললাম যে না থাক, জায়গা এখন বোধ হয়ে যাচ্ছে গা। তখন ফ্রেন্ড বলছে না দাঁড়া, এত টাইম নষ্ট করছি, এত দূরে আসছি, একটু দেখেই যাবো, আর এগুলি কিছু না, এগুলি বললে কিছু হবে না, একটু দাঁড়ায় থাক আর একটু দেখি। এরকম দেখার সাথে সাথে তখন বলছি তাহলে এভাবে দেখেন দাঁড়া না থেকে সামনে চল, সামনে সবাই একটা রাউন্ড মেরে চলে যায়, হবে যা হবে হবে, না হলে নাই। তো হাঁটা শুরু করি। তখনই মানে ওই একই জিনিসটা যেটা আমার আঙ্কেল এক্সপিরিয়েন্স করেছে ফার্স্ট কাহিনীতে, ওই সিলভার লাইটটা আমার চোখে পড়ছে প্রথমে। পড়ার সাথে সাথে আমি ইউটার্ন মেরে বলেছি চল চলে যাই। This track was downloaded from FusionBD.com. কেন বাইরে তারপরে বলতেছে যে সবে চলে যাই, তখন সবাই পছন্দ করে না থাক না, বলছে না বাদ দিয়ে চল চল চল। ধাক্কা দিয়ে ওদেরকে সামনে নিয়ে গেছি, এন্ট্রেন্সে মানে গ্রেভের এন্ট্রেন্সে আমরা আসছি। তখনই মানে দাঁড়াইছি, বলছে কি হয়েছে। তখনই পিছন থেকে মানে এটা সবাই শুনছি ক্লিয়ারলি যে একটা 35 to 40 মাঝখানে যে বুড়া মানে মিড এজের মানুষ একটা সার্কাস্টিক স্মাইল, মানে জোক, মানে আমাদেরকে ফান হয়েছে ওরকম একটা করে একটা স্মাইল দিছে। এটা শুনে মানে শোনার সাথে সাথে সবাই দৌড়ে গ্রাউন্ড ক্রস করে গেটে আসছি। তারপরে কেউ কথা বলতেছে না, চুপচাপ সময় একদম নিজের যে এনার্জিটা ব্যাক করার পরে তখন আমি জিজ্ঞেস করছি কি রে কেউ করছস? তো বলছে না আমি করিনি। সবাই প্রমিস কাটে বললো না কেউ করে নাই। তোমার হয়েছে বহুত এক্সপিরিয়েন্স হয়েছে, চল সাড়ে চল হস্টেলে, মানে টার্ন নিয়ে সুন্দর করে হস্টেলে চলে আসছে। সেই ছিল ঘটনা। দ্বিতীয় ঘটনাটা শুরু করছি। এই ঘটনাটা আমার এক আঙ্কেলের জীবনে ঘটেছিল। 80-র দশকের কথা হবে। তখন ঢাকা টু ময়মনসিং এই ভাইরাস রাস্তা ছিল না, বাস চলাচল ততটা সহজ ছিল না। আমার আঙ্কেলের গ্রামের বাড়ি ছিল শেরপুর জেলা। ওনাকে ওখানে যেতে গেলে ঢাকা কমলাপুর থেকে
জামালপুর জেলার নান্দিনা নামক একটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, সেখানে ওনাকে নামতে হতো। এমন একদিন অবস্থায়, বলে রাখা ভালো, উনি ঢাকাতে চাকরি করতেন, পুলিশে চাকরি করতেন। একদিন উনি রওনা দিতে দিতে সন্ধ্যার পার হয়ে যায়। তখন ট্রেন এত যাতায়াত ভালো ছিল না, ইন্টারসিটি যাকে বলে এতটা সহজ ছিল না, ওনাকে লোকাল ট্রেনে উঠতে হয়। রাত তখন আনুমানিক 11টা থেকে 12টা বাজবে। নান্দিনা স্টেশনে একটা ট্রেন এসে থামে, আর সেটাই থাকে সাধারণত লাস্ট ট্রেন। এরপর আর কোনো ট্রেন থাকে না সেদিন। আর ওনাকে যেতে হতো নান্দিনা থেকে ব্রহ্মপুত্র নদে, ফেরি ঘাট আছে একটা, ওপারে যেতে হয় নৌকা দিয়ে। সেখানে একটি ফেরি থাকতো, লাস্ট ফেরি। ট্রেনটা আসার পর যে যাত্রীরা আসে তারা উঠবে, এরপর আর কোনো নৌকা পাওয়া যায় না। যাই হোক, উনি ঘাটে গেলেন, একটি নৌকা পেলেন, নৌকাতে উঠলেন। পাশাপাশি ওনার সাথে যারা ট্রেন দিয়ে আসছেন তারা উঠলেন। ওনার সাথে বেশি লোকজন হবে না, এই তো 6 থেকে 7 জন হবে। আর নৌকা পার হওয়ার পরে সবাই একসাথে হাঁটলেন। যেহেতু 80 দশকের কথা, তখন যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না, ওনাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর রাতটা ছিল আধা পূর্ণিমা, অল্প অল্প আলো ছিল। আর হাঁটতে হাঁটতে যখন ওনারা যাচ্ছেন একজন একজন করে করে, একটা সময় আমার আঙ্কেল একা হয়ে গেলেন, অর্থাৎ অন্য যারা ছিল তাদের বাড়ি ঘরে ওনারা চলে গেছেন। তারপর আমার আঙ্কেল যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, ওনার পরিচিত রাস্তা, এর আগেও উনি বহুবার এই রাস্তা দিয়ে গিয়েছেন। এমন অবস্থায় উনি হঠাৎ দেখতে পেলেন ওনার সামনে দিয়ে একটি সাদা বিড়াল হেঁটে আসছে। উনি এটাকে স্বাভাবিকভাবেই নিলেন। তাছাড়া ওনার জীবনে এই ধরনের এই অশরীরী ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটেছে, এই জন্য উনি এগুলো অনেকটা অভ্যস্ত। উনি এই বিড়াল আসাটাকে আমলে নিলেন না, কিন্তু উনি পরক্ষণে দেখতে পেলেন বিড়ালটা ওনার পাশ কেটে গিয়ে ওনার ডান পাশে এসে ওনার দিকে তাকিয়ে আছে, আর উনি হাঁটছে, বিড়ালটাও হাঁটছে। কিছুক্ষণ পর উনি তাকিয়ে দেখলেন বিড়ালটা নেই, পিছনে ফিরে দেখলেন কিছু নেই, আর ওই বিড়ালটাও নেই। এর কিছুক্ষণ পর উনি হাঁটছেন, কিন্তু আরেকটি ঘটনা ঘটলো। তখন আর বিড়াল নয়, একটি কুকুর। কুকুরটা ওই বিড়ালটার মতোই হেঁটে আসছে। ওই বিড়ালটার মতোই ওনার পাশ কেটে চলে গেল কুকুরটা। কিছুক্ষণ পরে দেখা গেল ওনার ডান পাশে এসে বিড়ালটার মতোই করছে, ওনার দিকে তাকিয়ে আছে, উনিও হাঁটছে, কুকুরও হাঁটছে। এটা চলে গেল। কিছুক্ষণ পর উনি আবার তাকালেন পিছনে, দেখলেন কুকুর নেই বা বিড়াল নেই। এভাবে চলতে থাকলো, উনি হাঁটছেন। একটা সময় দেখলেন ওনার বাম পাশে ছিল ধানি জমি, তখন ধান ছিল না, জমিগুলো ছিল। ওই জমি থেকে রাস্তা পার হয়ে কিছু মহিষ, কালো মহিষ, যারা গ্রামে থাকেন তারা চিনে থাকবেন, ওই মহিষগুলো রাস্তা ক্রস করে চলে যাচ্ছে। একটা, দুইটা, তিনটা, এরকম করে একটা সময় দেখলেন অনেকগুলো মহিষ পার হয়ে গেল। এর কিছুক্ষণ পর যখন মহিষ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর দেখতে পেলেন যে ওই শুকর, বেশ কিছু শুকর, ওগুলো হেঁটে যাচ্ছে, পার হচ্ছে। আবার ওই মহিষগুলোর মতোই একটা, দুইটা, অনেকগুলো পার হয়ে গেল। কিন্তু উনি তাতেও ঘাবড়ালেন না, যেহেতু আগে বলেছি উনি এগুলিতে অভ্যস্ত ছিলেন। এর বেশ কিছুক্ষণ পর এই দুইটা ঘোড়া ওনার দিকে টকবগিয়ে দৌড়িয়ে আসতেছে। এবারও ওনার সামনে এসে ওনার বাম পাশ কেটে চলে গেল, কিন্তু ওই বিড়াল আর কুকুরের মতো ওনার দিকে তাকালেন না। যাই হোক, এরকম করে একটা সময় দেখা গেল যে কিছু মহিষগুলো আবার আসতে শুরু করলো ওনার সামনের দিকে। এবার সবগুলো দুইটা ঘোড়ার মতো, দুইটা না, অনেকগুলো মহিষ ওনার দিকে দৌড়িয়ে আসছে, অর্থাৎ ওনাকে ভয় দেখানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বা ভাবার বিষয় হচ্ছে, ওনাকে আক্রমণ করার জন্য ওগুলো কোনো কিছু আসেনি, ওনার পাশ কেটে চলে যাচ্ছে সবগুলো। এরকম করে ওনার প্রায় রাস্তা শেষ হয়ে যাচ্ছে, 3 ভাগের প্রায় 2 ভাগ রাস্তা শেষ হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। উনি আস্তে আস্তে একটা জায়গা আছে, ওখানে চরখারচর নামে একটা জায়গা, জামালপুরে এখানে যারা থাকেন তারা চিনে থাকবেন। আর ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলটা দেখার পর উনি ভাবলেন অনেক দূর তো হাঁটলাম, একটু রেস্ট করে নিই। এরপর উনি স্কুলের বারান্দায় গেলেন, গিয়ে দেখলেন সেখানে কিছু বেঞ্চ আছে, ছাত্রছাত্রী যেখানে বসে, ওই বেঞ্চগুলোতে বারান্দায় থাকে, ওগুলোতে উনি বসলেন। এরপরে পাশে তাকিয়ে দেখলেন একটি চৌকির উপর একটি মানুষ কাঁথা মুড়িতে শুয়ে আছে। উনি ভাবলেন হয়তো দারোয়ান বা নাইট গার্ড যিনি আছেন উনি শুয়ে আছেন।
যাই হোক, উনি বসে যখন রেস্ট করছেন তখন হঠাৎ মনে পড়লো যে ওনার কাছে সিগারেট আছে। এতক্ষণ ওনার এগুলো মনে পড়েনি। উনি পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালেন। জ্বালানোর পরে উনি পাশে তাকিয়ে দেখেন ওই নাইট গার্ডটিও নেই, ওটা ভেনিশ হয়ে গেছে। এরপর উনি একটু ভয় পেলেন যে এতক্ষণ যা ঘটলো তো ঘটলো, এখানে এসে বসলাম, বসার পরে পাশে যে মানুষটিকে দেখলাম কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে, এই লোকটিও ভেনিশ হয়ে গেছে। উনি ভয় পেয়ে ওখানে আর বেশিক্ষণ বসলেন না। উনি ভাবলেন যে যতটুকু বাড়ির পথ আছে ততটুকু সিগারেট ফুঁকে ফুঁকে চলে যাব। যাই হোক, উনি যখন মাঠটা পেরিয়ে আসছেন, স্কুলের মাঠ, আসার পরে উনি পিছনে শব্দ পেলেন যে স্কুলের চাল, টেবিল, কাঠের যে ইগুলো আছে এগুলো ভেঙে চুরে তোলপাড় হয়ে যাচ্ছে এবং একটা ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ এই টিনের স্কুলটাকে ভেঙে ঘুরিয়ে দিলে যেরকম একটা শব্দ হবে এই গভীর রাতে, ঠিক সেরকম শব্দ, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর উনি তখন আর পিছিয়ে তাকালেন না, উনি চলে আসলেন। আর এভাবেই একটা সময় উনি বাড়িতে চলে আসলেন। আর আমার দাদার সাথে উনি দেখা করলেন। আমার দাদা হচ্ছে আমার আঙ্কেলের শ্বশুর। আমার দাদা ছিলেন একজন হুজুর মানুষ। ওনার কাছে গিয়ে বললেন ঘটনা যে এরকম 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 ঘটলো। তখন উনি বললেন যে তুমি অনেক একটা বড় বিপদ থেকে বেঁচে এসেছো, যাই হোক তুমি অজু করো, অজু করার পর ঘরে উঠো। উনি অজু করলেন, এরপর ঘরে উঠলেন, আর ওনার কোনো বিপদ হয়নি। এই ছিল হাই লিসনার্স, আমি আরিফিন মামুন এগেইন। আমি এখন যে আমার যে ঘটনাটা বলবো অ্যাকচুয়ালি সেটা আমার আঙ্কেলের সাথে ঘটেছিল। আমি আমার আঙ্কেলের বাড়ি ফরিদপুর। যখন এই ঘটনাটা ওনার সাথে ঘটে তখন উনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। তখন তার বয়স ছিল 20। এমন একদিন সময় সে যখন মাদ্রাসা পড়াশোনা করত তখন একদিন হঠাৎ করে, তখন রাত 2টা কি 2:30 এমন সময় যে তার খুব পেট ব্যথা করে। পেট ব্যথা করার সময় সে স্বাভাবিক বিষয়টা ধরে নেওয়ার পরে সে যখন টয়লেটে যায় তাতেও তার মানে পেট ব্যথাটা সারতেছে না। সে আবার আসে, আবার সেকেন্ড বার যায়, আবার আসে, আবার থার্ড বার যায়। কিন্তু থার্ড বারের মাথায় তার যেটা হয়, সে টয়লেটের ভেতর থেকেই একটা কান্নার আওয়াজ শুনতে পায়, যে কান্নার আওয়াজটা খুব অদ্ভুত তার কাছে লাগে। সে যখন টয়লেট থেকে বের হয় তখন দেখে যে দূরে একটা গাছ ছিল। গাছটা অ্যাকচুয়ালি যে কি গাছ তখন আমার সে আঙ্কেলটা আমাকে বলে নাই। তো গাছটার নিচে দাঁড়িয়ে একটা মেঘ খুব কান্না করছে, খুব জোরে কাঁদতেছে। তো আঙ্কেল তার কাছে যে জিজ্ঞাসা করে যে তুমি কে, এত রাত্রে এরকম করে কান্না করতেছে কেন? যখন আঙ্কেল তাকে কথাটা বলে সে তখন আঙ্কেল থেকে ঘুরে তাকায়, তখন আঙ্কেল তাকে চিনতে পারে, কারণ মেয়েটা ছিল তার আঙ্কেল তখন মাদ্রাসা হোস্টেলে থাকতো। তো ওই মাদ্রাসার হোস্টেলের থেকে ঠিক 5 হাত কি 2 হাত দূরে তার বাসা, মানে তার সাথে ওনার ভালোই পরিচয় ছিল মেয়েটার। তো মেয়েটা তখন বলে যে মা তাকে খুব মারছে, মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। তো মেয়ে তখন আমার আঙ্কেলটা বলে যে তুমি বাড়ি যাও, এত রাত্রে এখানে থাকাটা তোমার উচিত হবে না। তখন আমার আঙ্কেল তখন মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে আঙ্কেল যখন তার রুমে ব্যাক করে তখন আঙ্কেল মানে তার শরীরটা অনেক গরম গরম লাগতেছে। তো আঙ্কেল তখন বুঝতে পারেনি। ঠিক তার 5-10 মিনিট পরে আঙ্কেলের রুমের যে মানে চালের যে ফাঁকা জায়গা থাকে, অ্যাকচুয়ালি মানে একটা শেপার পরে চাল আর দেয়ালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তো ওই ফাঁকা জায়গা থেকে হঠাৎ আগুনের গোলার মতো একটা প্রবেশ করে। আঙ্কেল বিষয়টা দেখে খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন বিছানাটা বসে তখন দেখে যে ওই আগুনের গোলাটা সে মেয়ের শেপ নিছে। তখন আঙ্কেল বিষয়টা এত ভয় পেয়ে যায়, তখন মেয়েটা আঙ্কেলকে মানে অভয় দেয় যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি অ্যাকচুয়ালি সে মেয়েটা না, আমি একটা পড়ি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে অনেক আগের থেকে তোমাকে ফলো করতেছিলাম, কিন্তু তোমাকে দেখা দিতে পারিনি। তো আজকে আমার সময় আসছে, তখন আমি তোমাকে দেখা দিচ্ছি। তো আমি তোমার কোনো ক্ষতি করবো না, জাস্ট তোমার সাথে তোমাকে হেল্প করবো, বিভিন্ন রকম সাহায্য তোমাকে করবো, তুমি ভয় পেও না। তো এইভাবে
আমার আঙ্কেল যখন মাদ্রাসায় থাকে, তো হোস্টেল থাকার সময় এরকম করে এই ঘটনা কিন্তু অনেক বড়, আমি যে আপনাকে যেটা বাইরে বলতে বলিনি, তারপরে আপনি বলছেন, আপনি একদম শর্ট করে বলেন যেহেতু সময় খুব কম। এই ঘটনা কিন্তু অনেক বড়। তো এভাবে একটা মাস যাওয়ার পরে মাদ্রাসার বড় হুজুর সে বিষয়টা জেনে যায়। জেনে যাওয়ার পরে আঙ্কেলকে মাদ্রাসা থেকে মানে বের করে দেয়। বের করে দেওয়ার পর আঙ্কেল যখন তার বাড়িতে ফিরে আসে, ওই পরিটা আঙ্কেল পিছন পিছনে চলে আসে। এসব পরে তো আঙ্কেল যে রুমে থাকতো, অনেক রাত্রে পরিটা আঙ্কেলের রুমে আসতো। তো এই জায়গা বলে রাখা ভালো যে আমাদের মানব জাতির সাথে যেরকম মেয়ে জাতি, মানব জাতি তো দুই রকম, একটা পুরুষ জাতি, মেয়ে জাতি। পরিদের ভিতর আল্লাহ তো দুইটা জাতি সৃষ্টি করেছে, মানব জাতি আর জিন জাতি। যে পুরুষরা হলো জিন থাকে, আর মেয়েদের যারা থাকে তাদের বলা হয় পরি। তো আমার ওই পরিটা আমার আঙ্কেলকে ওদের দেশে নিয়ে যেতে চায়। বলছিল যে আঙ্কেলের সাথে কমিটমেন্ট ছিল, আঙ্কেলকে যদি নিয়ে যায় তাহলে আঙ্কেলকে আমার ফেরত দিয়ে যেতে হবে। তো অ্যাকচুয়ালি যদি পরিরা যে কাউকে নিয়ে যায় তাকে কখনো ফেরত দেয় না, ওরা ওদের ওখানে রেখে দেয়, ওদের গোলাম হিসাবে রেখে দেয়। তো যখন আঙ্কেলকে এই কমিটমেন্টের কারণে আঙ্কেলকে নিয়ে যায়, আঙ্কেল যখন ওদের দেশে যায় তখন আঙ্কেল বুঝতে পারে আসলে ওদের এটা আসল রূপ না। অনেকে বলে যে পরি অনেক দেখতে সুন্দর হয়, অনেক সুন্দর হয়, কিন্তু এটা ওদের আসলে ওদের কোনো সৌন্দর্য নেই, ওরা জাদু দিয়ে সৌন্দর্যটা তৈরি করে। আর ওদের বডি স্ট্রাকচার সম্পূর্ণ কঙ্কাল, আর ওরা পাথর আর কয়লা খেতে খুব পছন্দ করে। আর আমার আঙ্কেল ওখানে যে মিষ্টি আর ফল খেয়েছিল যার স্বাদ পৃথিবীতে আঙ্কেল কখনো পায় নাই। তো আঙ্কেল ঘুরতে ঘুরতে একজন বৃদ্ধ লোক, আমি কাহিনীটা যেহেতু রাসেল ভাই বলছে আমি কাহিনী সংক্ষেপে করে বলছি। তো ওই জায়গায় একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। তো বৃদ্ধ লোকটা বলে আজ প্রায় 20 বছর যাবত, তখন থেকে প্রায় 20 বছর যাবত সে ওখানে অবস্থান করতেছে। পরিরা তাকে নিয়ে আসছে কিন্তু তাকে আর ফেরত দেয় নাই। সে অনেক কান্নাকাটি, সবসময় 20টা বছর সে কান্নাকাটি করে যাচ্ছে। এখন তার খালু আমার আঙ্কেল যখন দেখছিল তখন তার বয়স অনেক হয়ে গেছে। তখন ওই বৃদ্ধ লোকটা আঙ্কেলকে যে ইঙ্গিতে বুঝায় যেটা বলছে যে আঙ্কেল এই পরিটা কখনোই আঙ্কেলকে ছাড়বে না। এই পৃথিবীতে ফিরে যাওয়ার পর এই আঙ্কেলকে একটা পাথর দেয়, এই পাথরটা যেন সে পৃথিবীতে যাওয়ার পর পুরাই ফেলায়, না হলে এই পরিটা কখনোই তাকে ত্যাগ করবে না। তো আঙ্কেলটা পরীকে না দেখে পাথরটা নিয়ে আসে পৃথিবীতে। নিয়ে আসার পরে আঙ্কেলের উপরে 1 মাস যাওয়ার পরে আঙ্কেলের উপর অত্যাচার শুরু করে পরিটা, যেন তার দেশে যেন আঙ্কেল চলে যায়। তো আঙ্কেল যখন এই অত্যাচার সহ্য করতে না পারে তখন সে তার পাথরের কথাটা মনে পড়ে। পাথরের কথাটা মনে পড়ার পরে সে যখন পাথরটা পুরাই ফেলাতে যায় তখন এসে পরিটা আবার আঙ্কেলের সামনে চলে আসে, বলে যে আমি তোমার কাছে খুব অনুরোধ করতেছি, তুমি পাথরটা পুরাও না, তুমি পাথরটা ফেলাই দাও, আমি তোমাকে চলে যাবো। কিন্তু ওই বৃদ্ধ লোকটা আঙ্কেলকে বলছিল যে না, যতই তোমাকে অনুরোধ করুক তুমি পাথরটা ফেলাবা না, পাথরটা পুরাই ফেলাবা। তখন আঙ্কেল দ্রুত পাথরটা পুরাই ফেলায়। পাথরটা পুরাই ফেলার সাথে সাথে পরীর পাখা এবং চেহারা পুরা বিশ্রী হয়ে যায়। আচ্ছা, এরপরেও কি তারপরে হচ্ছে পরিটা তার সঙ্গে ছিল বা এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত আছে। এখন খালুদ ওর থেকে প্রোটেক্টেড পাওয়ার জন্য বড় হুজুরের কাছে যায়, অনেক বড় হুজুর, খুব পাওয়ারফুল। তো আঙ্কেলের বাম হাতের মাসুলের যে বড় হাড়ের সাথে একটা হুজুরের তাবিজ বেঁধে দেয়, মানে এরকম ভাবে জাস্ট আঙ্গুলে টাচ করার সাথে সাথে মাসুলটা ফাঁকা হয়ে যায়। ফাঁকাটা হওয়ার সাথে সাথে ওই হুজুর বলে যে এটা তোমার প্রোটেক্টিভের জন্য তোমার এখানে বেঁধে দিলাম, তুমি যখন মৃত্যুবরণ করার পরও এটা তোমার সাথে থাকবে, এটা কখনো তোমার ওই অঙ্গ থেকে যত না ছুটে পড়ে এর জন্য হাড়ের সাথে বেঁধে দেয়। কিন্তু কোনো ব্লিডিং হয় নাই, কোনো কিচ্ছু হয়নি। এখনো আমার এই আঙ্কেলের মিড এজ, তা এই কারণে আঙ্কেলের স্কিনটা অনেক লুজ হয়ে গেছে। আমি যদি এখন তো ধরি, এখনো অনেক বড় একটা তাবিজ তার হাতের মাসুলের সাথে এখনো পাওয়া যায়। আর আমার খালু এখন ওই পরিটার অস্তিত্ব অনুভব করে, কিন্তু তার বিভৎস চেহারা। হ্যালো লিসেনার্স, আমি প্রতীক, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি এবং বিজয়নগর থেকে আমি এখানে এসেছি। আমার ঘটনাটা বান্দরবনের ভার্সিটি থেকে আমরা 16-17 জন একটা ট্যুরে গিয়েছিলাম বান্দরবনে। তো ওখানে যে আমরা একটা গভর্নমেন্ট রেস্ট হাউসে ছিলাম কিছুদিন। তো ওদিন থেকেই আমি লক্ষ্য করলাম যে নিচে একটি কবর ছিল। তো আমরা ফ্রেন্ডরা এমনি ট্রু টাইম ডেয়ার খেলতে যেয়ে আমাকে ডেয়ার দেওয়া হলো যে তুমি কবরে 5 মিনিট অথবা 10 মিনিট এরকম ছিল টাইমটা, যে তুমি স্টে করবা। তো ছোটবেলা থেকে আমার এসবে মানে ভয় ভীতি কম ছিল। তো আমি ওখানে ছিলাম। কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে যেটা লক্ষ্য করলাম যে ওখানকার দারোয়ান আমার দিকে আসছে এবং বলছে যে এখানে থাকবেন না, চলে যান। আমি বললাম যে কেন, কোনো সমস্যা হবে? বললো যে সমস্যা না, কিন্তু এই কবর মানুষ টানে। বললাম যে মানুষ টানে বলতে কিরকম? বললো যে বাবু এখানে থাকবেন না, চলে যান। তো আমি পরে ওখানে চলে এসেছি। তো রাত্রেবেলা যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তো বেডের সংখ্যা কম ছিল, আমি আর আমার একটা ফ্রেন্ড
ফ্লোরিং করে শুয়েছিলাম, আর পাশে আমাদের ফ্রেন্ডের বেড ছিল। তো লাস্ট সিনে এটা ছিল যে আমি গেটটা বন্ধ করে লাইটটা অফ করছি এবং গেটটা খুলে কবরটা দেখা যেত। তো হঠাৎ যখন আমি মানে রাত্রে আবছা ঘুম আসতেছে ওই অবস্থায় হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার হাতের উপর একটা বড় হাত পড়েছে এবং সেই কবরের ডিরেকশনের দিকে আমাকে সে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি ঠিক বুঝতেছিলাম না যে এটা ড্রিম নাকি রিয়েলিটি। তো আমি চোখ বন্ধ করে আমি মানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম। তো অনেকক্ষণ এরকম হলো এবং প্রায় সে আমাকে ড্র্যাগ করে অনেক দূর নিয়ে গেছে। তো এমন সময় আমার ফ্রেন্ড যে পাশে শুয়েছিল সে হঠাৎ আমার উপরে হাত দিল। তো আমি লক্ষ্য করলাম যে আমার হাত ছেড়ে দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় হঠাৎ দেখলাম যে রুমের লাইট জ্বলে উঠলো। তো পাশে যে আমার ফ্রেন্ডটা শোয়া ছিল সে বললো যে তোদের কি হয়েছে, তোরা এরকম কেন করছিস? তাই আমি বললাম যে তুই আমাদের সাথে কেন দুষ্টামি করতেছিস, এই রাত্রে হাত ধরে কেন টানাটানি করছিস? বলছে না, আমি তো তোদের গঙ্গানির আওয়াজ পেলাম, তোদের কি হয়েছে এটা জানতে আমি লাইটটা অন করেছি। তো এই ছিল মোটামুটি কাহিনী।